স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। ত্রয়ত্রিংশ পরিচ্ছেদ। নূতন নূতন ভাব। এই অবধি স্বর্ণলতার সহিত গোপালের এক গোপনীয় সম্বন্ধ স্থাপিত হইল। গোপাল স্বভাবতই লাজুক, কিন্তু এই অবধি তাহার লজ্জা যেন সহস্র গুণ বৃদ্ধি হইল। গোপাল আর অন্তঃপুরে যান না, সর্বদাই বহির বাটিতে বসিয়া থাকেন। পূর্বে পূর্বে সর্বদাই কথাবার্তা কহিতেন, কিন্তু এখন আর কথাবার্তা কহিতে ভালোবাসেন না। যেখানে অধিক লোকজন বসিয়া থাকে আস্তে আস্তে তথা হইতে গিয়া অন্য এক স্থানে বসেন। হেমচন্দ্র 1 বৎসর পর বাড়ি আসিয়াছেন। এ বাড়ি ও বাড়ি যাইতেই তাহার দিন অতিবাহিত হইয়া যায়। যখন গোপালের সহিত সাক্ষাৎ হয়, গোপালের বিরস বদন দেখিয়া মনে করেন গোপাল বাড়ির ভাবনা ভাবিতেছে। হঠাৎ 2-1 দিবস গোপালের অজ্ঞাতসারে তাহার নিকট গিয়া তাহার চক্ষের জল দেখিলেন। 2-1 দিবস গোপালের সম্মুখে দাঁড়াইয়া আছেন, গোপাল জানিতে পারেন নাই। শব্দ করিলে চমকিয়া জিজ্ঞাসা করেন, কেও? 1 দিবস হেম জিজ্ঞাসিলেন, গোপাল, তুমি এমন হয়ে গেলে কেন? তোমার কি কোনো অসুখ হয়েছে? গোপাল উত্তর করিলেন, অনেক দিন বাবার কোনো সমাচার পাই নাই, তিনি কেমন আছেন টের পেলাম না। হেমচন্দ্র গোপাল যে তক্তাপোষে বসিয়াছিলেন তাহার উপর উপবেশন করিয়া বলিলেন, ভয় কি, তিনি ভালোই আছেন। তুমি তাকে পত্র লিখেছ? গোপাল কহিলেন, না। হেমচন্দ্র বলিলেন, তবে একখান পত্র লেখা উচিত। এই বলিয়া কাগজ কলম আনিয়া পত্র লিখিতে প্রবৃত্ত হইলেন। খানিক লিখিয়া কহিলেন, গোপাল, আমার লেখাটা ভালো বোধ হচ্ছে না। হয়তো আমার হাতের পত্র পেয়ে তিনি মনে করবেন তোমার কোনো পীড়া হয়েছে, তাই তুমি লিখতে পারলে না। তুমি পত্রখান লেখো। গোপাল পত্র লিখিলেন। চিঠির জবাব আসিল। বিধুভূষণ লিখিয়াছেন, আমি ভালো আছি, সেজন্য চিন্তা করিবে না। হেমবাবু ও তোমার কুশল সমাচার লিখিবে। আগে হেমবাবুর নাম, পরে তোমার কুশল সমাচার। হেমবাবুর তাহাতে বড় আহ্লাদ হইল। পিতার চিঠি পাইয়া গোপালের চিন্তাও অপেক্ষাকৃত ভালো হইল। যে দিবস গোপাল ও স্বর্ণলতার পূর্ব প্রকাশিত কথোপকথন হইয়া যায়, সেই অবধি স্বর্ণলতারও অন্তরে এক অভূতপূর্ব ভাবের উদয় হইল। সে কোন ভাব? স্বর্ণলতা বলিতে পারে না সে কোন ভাব। গোপালকে দেখিতে ইচ্ছা হয়, কিন্তু আর গোপালের কাছে যাইতে পারেন না। আর পূর্বের মতন তাহার হাত ধরিয়া টানিয়া আনিবার ক্ষমতা হয় না। হেম অন্তঃপুরে আসিলে যদি গোপাল সঙ্গে না থাকিতেন, তাহা হইলে স্বর্ণলতা পূর্বে পূর্বে জিজ্ঞাসা করিতেন, দাদা, গোপাল দাদা কোথায়? কিন্তু এখন আর সে কথা জিজ্ঞাসা করিতে পারেন না। হেমকে দেখিলেই তাহার হৃদয় কম্পিত হয়। তাহার পশ্চাৎ পশ্চাৎ আর কেহ আসিতেছে কি না উঁকি মারিয়া দেখেন। যদি আর কাহাকে না দেখিতে পান, তবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কার্যান্তরে কি স্থানান্তরে গমন করেন। গোপাল যখন হেমের সঙ্গে সঙ্গে আসিতেন, স্বর্ণলতা আর সেদিকে নিরীক্ষণ করিতে পারিতেন না। দৈবে তাহার ও গোপালের চারিচক্ষু একত্র মিলিত হইলে উভয়েই অন্যদিকে চাহিতেন, কিন্তু অন্যদিকে চাহিয়াও অধিকক্ষণ থাকিতেন না। স্বর্ণলতা আর গোপালকে গোপাল দাদা বলিয়া সম্বোধন করেন না। নাম উল্লেখ দূরে থাকুক, কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত না থাকিলে গোপালের সহিত এক স্থানে থাকেন না। হঠাৎ একাকিনী গোপালের সম্মুখে পড়িলে তাহার মুখ চক্ষু হইতে যেন অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়। পড়াশোনা বন্ধ হইয়াছে, পুস্তকে মন লাগে না। গোপাল দাদাকে আর পড়িবার জন্য ডাকেন না। গোপাল দাদাকে না দেখিলে চিত্ত যারপরনাই চঞ্চল হয়, কিন্তু গোপাল সম্মুখে থাকিলে তাহার মুখ ও পানে নিরীক্ষণ করিতে ভরসা হয় না। স্বর্ণলতা যেন হঠাৎ বালিকাবস্থা অতিক্রম করিয়া যৌবনে অধীরুরা হইলেন। পূর্বে যে সমস্ত আমোদ প্রমোদে তাহার মন নিবিষ্ট হইত, এক্ষণে তাহাতে ঘৃণা জন্মিল। খেলা আর ভালো লাগে না। খেলিবার নাম শুনিলে তাহার হাসি পায়।
ঠাকুরমার উপন্যাস আর সত্য বলিয়া বোধ হয় না। চিন্তাই যেন তাহার জীবনের প্রধান উদ্দেশ্য। পূজা অন্তে গোপাল ও হেম এক দিবস বসিয়া আছেন। বিপ্রদাস তথায় আসিলেন। কর্তাকে দেখিয়া তাহাদিগের কথা বন্ধ হইল। বিপ্রদাস হেমকে জিজ্ঞাসা করিলেন, কলিকাতায় যাবার দিন স্থির করা হলো? হেম উত্তর করিলেন, আপনি যেদিন স্থির করে দেবেন সেই দিনই যাব। বিপ্রদাস একটু চুপ থাকিয়া কহিলেন, স্বর্ণর তো আর বিবাহ না দিলে নয়, তার কি বলো দেখি? সে বিষয়ে আমি কি বলবো, আপনার যে অভিপ্রায় তাই হবে। এই কথায় গোপালের বোধ হইল যেন আপনার মুখ হইতে অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতেছে। তথা হইতে উঠিয়া যাইবার জন্য গাত্রোত্থান করিলেন। বিপ্রদাস কহিলেন, কোথা যাও বাবা, বসো বসো, উঠে যাবার দরকার নাই। হেম কহিলেন, না, গোপাল একটু বেড়াক, ওর শরীর বড় ভালো নাই। গোপাল কিছু ক্ষুণ্ণ হইয়া চলিয়া গেলেন। বিপ্রদাস কহিলেন, 3-4 জায়গা থেকে প্রস্তাব এসেছে, কিন্তু আমার কোনোটাই মনোমত হয় না। শ্রীরামপুরের কাছে একটি পাত্র আছে, সে না জানে লেখাপড়া, না তাকে দেখতে শুনতে ভালো, কিন্তু ঠাকুর মহাশয় বলিয়া বিপ্রদাস গুরুচরণে প্রণাম করিলেন। সেইখানেই শুভকর্ম করতে অনুরোধ করেছেন। হেম উত্তর করিলেন, সে পাত্র যদি ভালো না হয় আর যদি লেখাপড়া না জানে, তাহলে সেখানে শুভকর্ম করা কোনো মতেই উচিত নয়। আমিও তো বাপু তাই বলি। বিপ্রদাস কহিলেন, আমিও তো তাই বলি, এই জন্যে আমি কোনো জবাব দিই নাই। বলেছি তোমার সঙ্গে পরামর্শ না করে কোনো কথা বলতে পারি না। হেম জিজ্ঞাসা করিলেন, আর কোথা থেকে প্রস্তাব এসেছে? আরও 2-3 স্থান হতে এসেছিল, কিন্তু আমি তাহাদের জবাব দিয়েছি, কোনোখানের পাত্রই ভালো বোধ হয় না। হেমচন্দ্র একটু বিলম্বে কহিলেন, গোপালের সহিত বিবাহ দিলে হয় না? কোন গোপাল? এই যে আমাদের গোপাল এইমাত্র উঠে গেল। বিপ্রদাস হেমের কথা শুনিয়া একটু চিন্তা করিলেন, পরে কহিলেন, তুমি বললে না ওদের অবস্থা নিতান্ত মন্দ। পাত্রটি মনোমত বটে, যেমন দেখতে শুনতে তেমনি লেখাপড়া বোধ আছে, কিন্তু বড় গরিব। এই বলিয়া বিপ্রদাস একটু মুখ বাঁকাইলেন। হেমচন্দ্র উত্তর করিলেন, আপনি স্বর্ণকে যে টাকা উইল করে দিলেন, তা পেলে আর স্বর্ণের ভাবনা কি? ওই রেখে খেতে পারলে কত পুরুষ বড় মানুষের ন্যায় চলতে পারবে? বিশেষ রূপ, গুণ ও ধন তিনি একত্রে মেলা সুকঠিন। বিপ্রদাস আবার ক্ষণকাল চিন্তা করিয়া কহিলেন, তাও বটে, গোপাল কুলীনের সন্তান, স্বভাব ভালো, আজকাল অমন কুলীন মেলা ভার। এই বলিয়া একটু চুপ করিয়া রহিলেন, কিন্তু অবিলম্বে পুনরায় কহিলেন, তোমার প্রস্তাব সঙ্গত বটে, আমি বিবেচনা করে দেখি। কিছু বিষয়াশয় থাকলে আর কথাই ছিল না, অর্থাৎ সেই উৎকৃষ্ট হইত, কিন্তু তুমি যা বললে সে সত্য, তিনি এক স্থানে মেলে না। এই বলিয়া বিপ্রদাস ভাবিতে ভাবিতে তথা হইতে উঠিয়া গেলেন। হেম ও গোপালের অনুসন্ধানে গমন করিলেন।